আর এই মুহূর্তে নজর রাখছি যে ব্রেকিং এ ঝড় বৃষ্টিতে বিমান বেসামাল, শিলাবৃষ্টিতে ভাঙল বিমানের সামনের অংশ। বড় দুর্ঘটনা থেকে রক্ষা শ্রীনগরগামী বিমানের। আরো ডিটেইল আপডেট দিতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে, ডিটেইল জানবো মৈত্রেয়ীর কাছ থেকে। মৈত্রেয়ী, সোনিয়া দেখো, শ্রীনগরগামী ইন্ডিগো বিমান, সেই বিমান দিল্লি থেকে ছাড়ার পরই প্রবল শিলাবৃষ্টি এবং ঝড়ের মুখে পড়ে। দিল্লিতে আজ সন্ধে 8টার পর থেকেই প্রবল ঝড় বৃষ্টি এবং তার সঙ্গে শিলাবৃষ্টি হয় এবং সেই ঝড় বৃষ্টির মুখেই পড়ে বিমান, শ্রীনগরগামী এই বিমান, এবং যার ফলে বিমানের প্রবল টার্বুলেন্স হয় এবং তাতে যেটা জানা যাচ্ছে যে বিমানের সামনের অংশ প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে এই মুহূর্তে বিমান সংস্থা থেকে যেটা জানানো হয়েছে, ইতিমধ্যেই বিমান শ্রীনগর বিমানবন্দরে সেফলি ল্যান্ড করেছে, যদিও বিমান যাত্রী যারা রয়েছেন তারা প্রবলভাবে ট্রমাটাইজ হয়ে রয়েছেন এবং তাদের এই মুহূর্তে তাদেরকে সামলানোর চেষ্টা করা হচ্ছে। তবে যাত্রীরা প্রত্যেকে সেফ রয়েছেন, কিন্তু ব্যাপক এই উথাল পাথাল আবহাওয়ায় এবং হেলস্টর্মের মধ্যে পড়ে বিমানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিমান সংস্থার তরফ থেকেও জানানো হয়েছে। সোনিয়া, বেশ মৈত্রেয়ী। ডাক্তারিতে ভর্তির ক্ষেত্রে ওবিসির সংরক্ষণে বড় নির্দেশ হাইকোর্টের। আরো একবার জানাবো, ডাক্তারিতে ভর্তির ক্ষেত্রে ওবিসির সংরক্ষণে হাইকোর্টের বড় নির্দেশ। কত শতাংশ সংরক্ষণ তাও বিচারপতি বেঁধে দিলেন। যে ব্রেকিং এ নজর রেখেছি ইতিমধ্যে, ডাক্তারিতে ভর্তির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণে হাইকোর্টের বড় নির্দেশ। কি নির্দেশ হাইকোর্টের জানবো, কত শতাংশ সংরক্ষণ তাও বিচারপতি বেঁধে দিয়েছেন। 2010 পরবর্তী 66 ধরনের ওবিসি শংসাপত্রে কোনো সংরক্ষণ নয়। আরো ডিটেইল জানাতে পারবে ডাক্তারিতে ভর্তির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণে হাইকোর্টের বড় নির্দেশ। আরো ডিটেইল জানবো, কি নির্দেশ দেওয়া হলো হাইকোর্টের তরফে। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণবের কাছে যাব, তবে তার আগে আরো একবার জানাই, ডাক্তারিতে ভর্তির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণে হাইকোর্টের বড় নির্দেশ। কত শতাংশ সংরক্ষণ তাও বেঁধে দিলেন বিচারপতি। সুপ্রিম কোর্ট এসএসসি মামলায় নয়া মোড়। র্যাঙ্ক জাম্প করা চাকরিহারারা এসএসসির নিয়োগ পরীক্ষায় বসার সুযোগ পাবে না, স্পষ্ট সুপ্রিম কোর্ট জানিয়ে দিল। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের নির্দেশে ফের ধাক্কা, আরও বিপাকে এসএসসির র্যাঙ্ক জাম্প করা চাকরিহারারা। এসএসসির দেওয়া হিসেব অনুযায়ী নবম দশমে র্যাঙ্ক জাম্প করা চাকরি 185 এবং একাদশ দ্বাদশে র্যাঙ্ক জাম্প করা চাকরি 39 জনের। আর এবার যে খবরে নজর রাখবো, পাকিস্তান হাই কমিশনের সঙ্গে ভালো যোগাযোগ। ইসলামাবাদের টাকাতেই বারবার পাকিস্তানের ট্যুর। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার আগে কাশ্মীরে ট্যুর। জ্যোতি মালহোত্রাকে জেরা করে উঠে আসছে নানা তথ্য। জ্যোতির জালওয়া শেষ। গোয়েন্দাদের জেরায় পাকিস্তান যোগ স্বীকার করেছে পাক চর জ্যোতি মালহোত্রা। টাকার বিনিময়ে আইএসআইকে তথ্য পাচারের কথাও স্বীকার করেছে জ্যোতি। পহেলগাঁও হামলার আগে যে সে কাশ্মীরে গিয়েছিল সেটাও মেনে নিয়েছে। 17 মে হরিয়ানার হিসার পুলিশের হাতে গ্রেপ্তার হয় জ্যোতি মালহোত্রা। তারপর থেকে হরিয়ানা পুলিশ, এনআইএ এবং ইন্টেলিজেন্স ব্যুরো যৌথ জেরা চলছে। এই জেরাতেই পাক যোগ স্বীকার করে নিয়েছে জ্যোতি। জেরায় গোয়েন্দাদের সে জানিয়েছে 2023 সালে পাসপোর্ট তৈরির জন্য দিল্লিতে পাক হাই কমিশনের অফিসে যায়। সেখানেই আহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে তার পরিচয়। এই দানিশ পাক হাই কমিশনের কর্মী। দানিশের সঙ্গেই পাক হাই কমিশনের পার্টিতেও দেখা যায় জ্যোতিকে। ইউটিউবার জ্যোতি, চ্যানেলে লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, অনেক টাকা রোজগার। এই সাবস্ক্রাইবারদের ঢাল করার চেষ্টা করছে জ্যোতি।
গোয়েন্দাদের কাছে কুমিরের কান্না কেঁদে সে জানিয়েছে সহজে টাকা রোজগারের লোভেই দানিশের প্রস্তাবে রাজি হয়। ইউটিউব চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইবার বাড়ানোর লোভেই বারবার পাকিস্তানে যায়। পেহেলগাঁওয়ে পাক জঙ্গি হামলার কিছুদিন আগে কাশ্মীর এবং পাকিস্তানে যাওয়ার কথাও মেনে নিয়েছে জ্যোতি। জানিয়েছে পাকিস্তানের সবকটা ট্যুরই পাক স্পন্সর্ড। জেরায় জ্যোতি জানিয়েছে পাক হাইকমিশনের কর্মী দানিশের মাধ্যমে আলী হাসানের সঙ্গে তার পরিচয় হয়। এই আলী পাকিস্তানে জ্যোতির থাকার বন্দোবস্ত করত। সাকিব এবং রানা শেহবাজ নামে আরও দুজনের সঙ্গেও জ্যোতির আলাপ করায় দানিশ। এই সাকিবের নাম্বার জট রান্ধুয়া নামে সেভ করা ছিল জ্যোতির ফোনে, যাতে কেউ সন্দেহ করতে না পারে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সকলের সঙ্গে যোগাযোগ রাখত জ্যোতি। টাকার বিনিময়ে পাকিস্তানকে ভারতীয় সেনার বিভিন্ন তথ্য পাচার করত। ইউটিউবার জ্যোতি দেশের নানা প্রান্তে ঘুরেছে, কখনো পশ্চিমবঙ্গের ব্যারাকপুর তো কখনো রাজস্থানের বারমের, কখনো পাঞ্জাবের অমৃতসর। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই সব জায়গাগুলিতে রয়েছে সেনা ঘাঁটি। গোয়েন্দাদের সন্দেহ ব্লগিং এর নামে এদেশে সামরিক তথ্য পাকিস্তানে পাচার করত জ্যোতি। পাকিস্তানে গিয়ে লস্করে তৈবার ক্যাম্পে প্রশিক্ষণ নেয় জ্যোতি। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ের সঙ্গেও তার ভালো পরিচয়। দিল্লিতে পাক হাইকমিশনের পার্টি, সেখানেও হাজির জ্যোতি। দেখা গিয়েছে কর্মী আধিকারিকদের সঙ্গে। হরিয়ানার হিসারের মেয়ে জ্যোতি। দিল্লিতে পাক হাইকমিশনের পার্টিতে জ্যোতির সঙ্গে দেখা গিয়েছে হরিয়ানারই আরেক ইউটিউবারকে। রোহতকের বাসিন্দা নবাঙ্কুর চৌধুরী। এই নবাঙ্কুরও পাকিস্তানে যায়। इस बार मैं पूरे वर्ल्ड में गया हूँ, मैं पाकिस्तान सिर्फ एक बार गया हूँ भाई। ज्योति मेरी फैन थी, उन्होंने खुद अपनी वीडियो में बोला है कि भाई ये मेरे लिए फैन मोमेंट है जब वो मेरे से मिली थी और उन्होंने मेरे साथ वीडियो बनाई थी, फोटो खींची थी। अब मैं भाई किसी के अंदर झांक के नहीं देख सकता वो बंदा कैसा है कैसा नहीं है। उस दिन के पहले से मैं ज्योति को नहीं जानता था पर्सनली, मेरी कभी मुलाकात नहीं हुई थी। मैं पाकिस्तान हाई कमीशन क्यों गया था, क्योंकि जितने भी यूट्यूबर लोग पाकिस्तान विजिट करके आते हैं, पाकिस्तान एम्बेसी उनको बुलाती है। और सिर्फ मैं अकेला नहीं था भाई, बहुत सारे यूट्यूबर्स वहाँ पे आ रखे थे। গোয়েন্দাদের নজরে পাক চর জ্যোতি মালহোত্রা, নজরে তার ব্যাংকের লেনদেনও। গোয়েন্দাদের নজর রয়েছে আরো অনেক ইউটিউবারের ওপর। নিউজ 18 বাংলা। এদেশের তথ্য পাকিস্তানে পাচার শুধু জ্যোতি মালহোত্রা নয়, এই তালিকাটা আরো লম্বা। ভারত বিরোধী মানসিকতা খুঁজে খুঁজে মগজ ধোলাই করে আইএসআই। গোয়েন্দাদের তদন্তে চাঞ্চল্যকর তথ্য। এদেশে বসে পাকিস্তানি তথ্য পাচার, পাক গুপ্তচর অভিযোগে একের পর এক গ্রেফতার। তদন্তে উঠে আসছে ধৃতদের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর যোগ। আইএসআই, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, পাক গুপ্তচর সংস্থা, এরাই ফাঁদ পেতেছে ভারতে। মানি ট্র্যাপ, টাকার টোপ দিয়ে এজেন্ট তৈরি করে, তাদের দিয়ে ভারত থেকে বিভিন্ন তথ্য পাকিস্তানে পাচার করায়। আইএসআই এর টার্গেটে ইনফ্লুয়েন্সাররা। ফাঁদ পাতার আগে নানাভাবে নজরদারি চালায় আইএসআই। রেস্তোরাঁ, ক্যাফেতে গোপন ক্যামেরা বসিয়ে চলে নজরদারি। সোশ্যাল মিডিয়া পোস্ট ফলো করে পাক এজেন্টরা। ভারত বিরোধী মানসিকতা পেলেই লুফে নেয়। ফ্রি ওয়াইফাই জোনে লগ ইন করার ডিভাইস হ্যাক করে তথ্য আদায় করে। চর তৈরি করতে মানি ট্র্যাপ দেওয়া হয়, মোটা টাকার টোপ, তারপরে চলে মগজ ধোলাই। প্রয়োজনে ব্ল্যাকমেল চালিয়ে আইএসআই এর কাজ করতে বাধ্য করা হয়। আইএসআই এর বিশেষ নজর কর্তারপুর করিডোরে। এখান থেকে 2019 সালে বিপিন সিং নামে এক পাকচরকে গ্রেফতার করা হয়। সম্প্রতি গ্রেফতার করা হয় দেবেন্দ্র সিং ধিলো নামে এক যুবককে। পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, মাস্টার্স করছে। দেবেন্দ্রকে জেরা করে পুলিশ জানতে পেরেছে এই কর্তারপুর করিডোর হয়েই সে পাকিস্তানে গিয়েছিল। নিউজ 18 বাংলা। 22 এপ্রিল পেহেলগাঁওয়ে পাক জঙ্গিদের হামলা, তারপর অপারেশন সিঁদুরে ভারতের বদলা। পাক জঙ্গি ঘাঁটি যেমন ধ্বংস করা হয়েছে, তেমনি মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের একাধিক বায়ুসেনা ঘাঁটি। ভারতের কাছে এভাবে ধরাশায়ী হওয়ার পরেও পাক সেনা প্রধানের পদোন্নতি, সেনা প্রধান থেকে হয়ে গেলেন ফিল্ড মার্শাল। অনেকে কটাক্ষ করে বলছেন মুনির ফিল্ড মার্শাল নন, তিনি আসলে ফেইল্ড মার্শাল। Government's stance on Kashmir is absolutely clear
It was our jugular vein. It is our jugular vein. We will not forget it. And we will not leave our Kashmiri brethren. আসিম মুনির ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান, হলেন পাক সেনার শীর্ষ পদাধিকারী। ভারতের বিরুদ্ধে বারবার প্রচার, উস্কানিমূলক মন্তব্য। গত মাসেও কাশ্মীর নিয়ে উস্কানি শোনা যায় আসিম মুনিরের ভাষণে। Government stance on Kashmir is absolutely clear. It was our jugular vein. It is our jugular vein. We will not forget it. And we will not leave our Kashmiri brethren. আসিম মুনিরের মুখে উস্কানি। তারপরেই 22 এপ্রিল পহেলগাঁওয়ে পাক জঙ্গিরা হামলা চালায়। ধর্ম জেনে বেছে বেছে 26 জন নিরীহ নাগরিককে খুন করে পাক জঙ্গিরা। এর এক মাসের মাথায় মুনিরের পদোন্নতি। পহেলগাঁও হামলার পিছনে রয়েছে লস্করে তৈবা। অনেকেই মনে করছেন এই হামলার নেপথ্যে অন্যতম মাথা আসিম মুনির। পাল্টা জবাব দিয়েছে ভারত, জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। পাকিস্তানের একের পর এক বায়ুসেনা ঘাঁটিও তছনছ করেছে। তারপরেও সেনাপ্রধানের পদোন্নতি হয় কি করে, এই প্রশ্ন অনেকেরই। নেট দুনিয়ায় এ নিয়ে জোর শোরগোল, ট্রোলের শিকার হচ্ছেন মুনির। কেউ লিখেছেন আসিম মুনিরের প্রমোশন হয়েছে ফিল্ড মার্শাল পদে নয়, ফিল্ড মার্শাল পদে। কেউ আবার কটাক্ষ করে লিখেছেন প্রমোশনের পর এবার আসিম মুনির আরো বড় বাংকার পাবেন। নিজেকে ঘোষণা করে দিল বা গভর্নমেন্টের তরফ থেকে করলো, এইটা দেখাবার জন্য যে আমরা কিন্তু বিরাট কাজ করেছি। আমাদের যে কোমর ভেঙে গেছে সেটা আমি বলতে রাজি নই। আমি লুকিয়েছিলাম বাংকারে, আমি কিন্তু ফিল্ড মার্শাল হয়ে গেলাম। তাহলে এতে ভদ্রলোকের ক্রেডেনশিয়ালসও বোঝা যাচ্ছে এবং হোয়াট টাইপ অফ এ পার্সন হি সেটাও বলা যাচ্ছে। এবং 1959-এ আইয়ুব খানও নিজেকে ফিল্ড মার্শাল বলে ঘোষণা করেছে। পাক সেনা ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়ে 1986 সালে সেনা জীবন শুরু মুনিরের। তারপর ধাপে ধাপে সেনাপ্রধান। 2022 সালে পাক সেনাপ্রধান হন আসিম মুনির। মুনির সেনাপ্রধান হওয়ার পরে চীনের হাতের পুতুল হয়ে ওঠেন। পাক সেনার 80% সামরিক সরঞ্জামই দেয় চীন। অপারেশন সিঁদুরের সময়ও চীনা ফাইটার জেট ব্যবহার করেছে পাকিস্তান। সম্প্রতি জানা গিয়েছে ইসলামাবাদকে 30টি J-35 স্টেলথ জেট বিক্রি করবে চীন, সেটাও নাকি 50% কম দামে। এত কিছু করেও অপারেশন সিঁদুরে নাক কাটা গিয়েছে, কিন্তু তাতে কি? আসিম মুনিরের হলো পদোন্নতি, সেনাপ্রধান থেকে ফিল্ড মার্শাল। পাকিস্তানের প্রথম ফিল্ড মার্শাল হন মোহাম্মদ আইয়ুব খান। তৎকালীন পাক প্রেসিডেন্ট ইস্কন্দার মির্জা তাকে এই পদে বসান। আর এর 20 দিনের মাথায় পাক সরকারের পতন হয়। গায়ের জোরে প্রেসিডেন্ট পদে বসেন মোহাম্মদ আইয়ুব খান। আইয়ুব খানের পরে পাকিস্তানের দ্বিতীয় ফিল্ড মার্শাল এবার আসিম মুনির। ভারতের কাছে ধরাশায়ী হয়েও পদোন্নতি। এটা কি তাহলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা করানোর পুরস্কার? নিউজ 18 বাংলা।